আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর রসায়নের নবম অধ্যায় নিয়ে আলোচনা করতে চলে আসলাম। আমরা অলরেডি দুটি লেকচার আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের লেকচার নাম্বার 3। কত? লেকচার 3। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের লেকচার নাম্বার হচ্ছে 4 আজকে। আচ্ছা, আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো হচ্ছে পিএইচ এর ধারণা, পিএইচ এর পরিমাপ, প্রশমন বিক্রিয়া, দৈনন্দিন জীবনে আমাদের কিছু প্রশমন বিক্রিয়ার ব্যবহার রয়েছে এবং লবণের মধ্যে দুইটা প্রকারভেদ আছে যেটা তোমরা অনেকেই জানো না। এবং আমি দুটা কোশ্চেন লিখে রেখেছি, এগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে? আর আমাদের দৈনন্দিন জীবনেও কিছু পিএইচ এর ব্যবহার থাকবে, সেটাও আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমত আমাদের জানতে হবে হোয়াট ইজ পিএইচ। প্রথমত আমাদের কি জানতে হবে যে পিএইচ কি জিনিস। ঠিক আছে? তাহলে দেখো পিএইচ কি। পিএইচ হচ্ছে কোনো দ্রবণের কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার, এই যে দেখো, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যে এরকম লিখছি, এটা হচ্ছে ঘনমাত্রা প্রকাশ করা হয়। উদাহরণ যদি দেখতে চাও, এই যে ঘনমাত্রা জিনিসটা এভাবে লেখা হয়। আচ্ছা, তো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলে। ঠিক আছে? ওই দ্রবণের পিএইচ বলে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো পিএইচ জিনিসটা কি। এই দেখো, পিএইচ সমান সমান হলো মাইনাস, বলছি লগারিদম, তাই না? মাইনাস লগারিদম অফ এইচ প্লাস আয়ন। ঠিক আছে? এখন তোমাদের প্রশ্ন হলো এই পিএইচ কোত্থেকে আসে? পিএইচ দ্বারা কি বোঝায়? পিএইচ হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে দেখো, আমি তোমাদের এখানে অলরেডি কোশ্চেন লিখে রাখছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা যদি 0.01 হয় তাহলে ওই দ্রবণের পিএইচ কত। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি, দেখো প্রথমত আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে ডিসঅ্যাসোসিয়েট করতে হবে, অর্থাৎ আয়ন মানে ভাঙতে হবে, বিয়োজন করতে হবে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমি যদি বিয়োজন করি, তাহলে এখান থেকে আমি কি পাবো বলো তো? এইচ প্লাস আর পাবো হচ্ছে কি বলো তো? ক্লোরাইড আয়ন। তাহলে এই যে এটার ঘনমাত্রা আমার কোশ্চেনে দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে না? আচ্ছা, খেয়াল করো, তাহলে এই যে ঘনমাত্রাটা দেওয়া আছে হচ্ছে আমার কত? 0.01। 0.01। তাহলে ভাই আমি যদি পিএইচ বাইর করতে চাই, তাহলে পিএইচটা কেমনে বাইর করব? এই যে পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ এই যে 0.01, বাস। এবার ক্যালকুলেটর চাপ দিবা, হয়ে যাবে। খেয়াল করো, তাহলে মাইনাস লগ 0.01, তাহলে এটার পিএইচ হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি, পিএইচ হচ্ছে পেয়ে যাচ্ছি কত? পিএইচ হচ্ছে পেয়ে যাচ্ছি 2। এখন কথা হলো এটা কি এই যে 2 যে আসলো, আমরা এটা দ্বারা কি বুঝবো? এটাকে তোমাদের পড়াইছি না, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, তারপর তীব্র ক্ষার, মৃদু ক্ষার, এগুলো পড়া হয়ে গেছে অলরেডি। তাহলে কেমনে বুঝবো এটা তীব্র, মৃদু নাকি হ্যান ত্যান, এগুলো কেমনে বুঝবো? এইটার জন্য হচ্ছে চলে আসে আমাদের কি পিএইচ স্কেল। পিএইচ স্কেল। তাহলে দেখো, আমরা এখন পিএইচ স্কেল নিয়ে আলোচনা করব। পিএইচ স্কেল কি সেটা বলতেছি। ঠিক আছে? দেখো, দেখো পিএইচ স্কেল কি জিনিস। এটা হলো একটা স্কেলের মতো একটা জিনিস, যেটা তোমার আসলে নির্দেশ করে যে তোমার দ্রবণটা, কোন একটা দ্রবণ অম্লীয় না ক্ষারীয়। আচ্ছা, খেয়াল করো, তাহলে পিএইচ স্কেলটা কেমন হয়? পিএইচ স্কেলটা হয়, ধরো এই যে এরকম একটা স্কেল থাকে, স্কেলের মতো একটা, এই যে, এটার মধ্যে বিভিন্ন রকম কালার থাকে। তাহলে এটার মধ্যে 14টা ভাগ থাকে, 14টা ভাগ থাকে। তার মধ্যে এই যে 7 হইল মাঝখানে, তাহলে এই পাশে কটা থাকবে বলো তো? 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে? মোট কত হবে? 1, 2, 3, 4, 5, 6। একটু বড় বড় করে দেওয়ার সুযোগ ছিল। খেয়াল করো, এই যে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে? 7, 8, 9,
10, 11, 12, 12, 13, 14। আচ্ছা, তাহলে দেখো এখন শুরু হচ্ছে কোথা থেকে বলো তো? আচ্ছা, এখানে ঝামেলা লাগছে তাই না? এই যে যাও, ঠিক আছে, এই যে এটা 7। আচ্ছা, তাহলে প্রথম শুরু হবে, এই দেখো এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, আচ্ছা 6, এটা রাখো 7, 7, তারপরে দাও 8, 9, তারপর 10, 11, 12, 13, 14। এই হলো 13, এই হলো 14। আচ্ছা, এখন দেখো 1, 2, 3, 4, 5, 6, এই যে এইটুকু আর এইটুকু কি বোঝাচ্ছে? আমার এটা হলো কি পিএইচ স্কেল, পিএইচ স্কেল। এখন দেখো এই যে তোমার এই যে 0 থেকে শুরু করে এই যে 1, 2, 3, দেখো এই 0 থেকে 1-এর মধ্যে যারা থাকবে, 0 থেকে 1-এর মধ্যে যারা থাকবে ওরা হচ্ছে সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড। এই দেখো 7 হচ্ছে, এটা কি? এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট। অর্থাৎ এই 7-এর কালারের সাথে যেই তোমার লিটমাস পেপারটা নিবা বা যেটা নিবা সেটা কালারটা যদি মেলে তাহলে এটা হবে নিউট্রাল। আর এই যে দেখো এই যে 0 থেকে 3 পর্যন্ত এতটুকু হবে তীব্র অ্যাসিড, ঠিক আছে? এটা হবে কি বলতো? এই যে এটা হবে মৃদু অ্যাসিড। এবার দেখো এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত যেটা হবে সেটা হবে কি বলতো? তীব্র ক্ষার। আর এটা হবে কি বলতো? মৃদু ক্ষার। এই পিএইচ স্কেল বাদেও আরো কিছু ইউনিভার্সাল নির্দেশক আছে। ইউনিভার্সাল নির্দেশক জিনিসটা কি? ইউনিভার্সাল নির্দেশক হচ্ছে তোমার বিভিন্ন দ্রবণ তুমি একটা মিশ্রণের মধ্যে দিবা, বিভিন্ন দ্রবণগুলো একটা মিশ্রণের মধ্যে দিবা। তাহলে এই মিশ্রণের মধ্যে দেওয়ার ফলে তোমার কি হবে বলতো? ওই কাগজ অর্থাৎ লিটমাস পেপারটার কালার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে কালার যে চেঞ্জ করে দিচ্ছে, তাহলে ও কি নির্দেশ করতেছে না যে তোমার এটা অ্যাসিড নাকি কি ক্ষার? তাহলে এটা যেহেতু নির্দেশ করতেছে এই জন্য ওকে নির্দেশক বলা হয়। তো এরকম কিছু নির্দেশক হচ্ছে আমরা প্রথমত জানি যে আমাদের জানা আছে যে পিএইচ পেপার, পিএইচ পেপার। তারপরে কিছু দ্রবণ আছে যেমন হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, মিথাইল রেড, তারপর আছে হচ্ছে ফেনফথ্যালিন, ফেনফথালিন। এগুলো হচ্ছে তোমার ইউনিভার্সাল নির্দেশক। এগুলো কি করে? তোমাকে নির্দেশ করে দেয় যে তুমি যেই দ্রবণটা নিছো ওইটা অ্যাসিড না ক্ষার। এখন এই যে মিথাইল অরেঞ্জের মধ্যে অ্যাসিড একরকম কালার দিবে, ক্ষার আর একরকম কালার দিবে। অর্থাৎ এই নির্দেশকগুলোর মধ্যে অ্যাসিড একরকম কালার দিবে, ক্ষার আর একরকম কালার দিবে। এটা তোমাদের এখন না জানলেও চলবে, তোমরা যদি জানতে চাও তাহলে জেনে নিও, বাট এখন এটা দরকার নাই। তোমাদের দরকার হচ্ছে কি পিএইচ পেপার। তাহলে পিএইচ পেপারের মধ্যে তো আমরা বলছি যে অ্যাসিড নীলকে লাল করে আর ক্ষার লালকে নীল করে। তাহলে এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, বুঝতে পারলে পরবর্তী ম্যাথটা একটু করো তো। যার আসে অ্যান্সার হয়ে যায় তারা আমাকে কমেন্ট করে জানাই দাও, ঠিক আছে? আচ্ছা দেখো, পাকস্থলীর পাচক রসে পিএইচ এর মান যদি 1.4 হয়, পিএইচ এর মান যদি 1.4 হয় তাহলে এখানে দেখো চালাকি করে পিএইচ এর মানটাই দিয়ে দিছে 1.4। এখন তোমাকে বলছে, যে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত। তো আমরা জানি যে পাকস্থলীর মধ্যে কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। একটু পরেই আমি এটার বিস্তারিত আলোচনায় আসবো। তাহলে দেখো আমার পিএইচ সমান সমান কি জানি বলতো? পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগারিদম অফ এই যে এইচ প্লাস এর ঘনমাত্রা। তাহলে আমার এখন কি বের করা লাগবে এখানে বলতো? এইচ প্লাস এর ঘনমাত্রাটা বের করা লাগবে না? এইচ প্লাস এর ঘনমাত্রাটা হইলো অ্যান্টি লগ অফ পিএইচ, অ্যান্টি লগ অফ পিএইচ। এখন অ্যান্টি লগ কি জিনিস? লগ হইলো লগ আর অ্যান্টি লগ হইলো লগের অ্যান্টি। তার মানে এই দেখো এই যে শিফট, এই যে শিফট, এই যে লগ,
তাই না? তাহলে এটা দিলে কি হয়ে যাবে বলো তো? তোমার এখানে এখন 1 টু দি পাওয়ার, এই যে সরি 1.4 দিবা, কত? এই যে 1.4, এই যে এটা দিলে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কিসের মান? ও আচ্ছা, ঘনমাত্রার মান। আচ্ছা দেখো, তাহলে অ্যান্টি লগ হলো কি? লগের বিপরীত। এখন এই যে 10 টু দি পাওয়ার, এই যে উপরে একটা পাওয়ারের লেখার জায়গা আসছে দেখছো, এখানে হচ্ছে মাইনাস দিয়ে যে ভ্যালুটা দেওয়া আছে সেটা দিবা 1.4। তাহলে কত আসছে বলো তো? 0.04, 0.04। আচ্ছা, ভালো করে বোঝার জন্য খেয়াল করো, এই যে অ্যান্টি লগ যে ব্যাপারটা আছে না, অ্যান্টি লগ সমান সমান হচ্ছে 10 ইনভার্স এই যে মাইনাস পিএইচ, বুঝছো? 10 ইনভার্স মাইনাস পিএইচ, তার মানে পিএইচ এর যে ভ্যালুটা আছে ওই পিএইচ এর ভ্যালুটা এখানে দিবা। তাহলে আমার এটা করে আসছে কত? 10 ইনভার্স 1.4, যেটা আসছে 0.04, রাইট? 0.04। তাহলে আমরা জানি যে ঘনমাত্রার একক হচ্ছে মোলারিটি, মানে মোল। তাহলে 0.04 মোল, বুঝতে পারছো? তাহলে আমাদের যেই টাইপের ম্যাথগুলো ছিল এখান থেকে সেটা আমরা করে ফেললাম। তোমাদের একবার হচ্ছে কি বলা থাকবে বলো তো? ঘনমাত্রা দেওয়া থাকবে, পিএইচ বাইর করতে দেওয়া থাকবে, আবার তোমাদের কি দেওয়া থাকতে পারে? তোমাদের পিএইচ এর মানটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ঘনমাত্রা বের করতে পারে, মানে বলতে পারে। দ্যাটস ইট। তাহলে এর পরবর্তীতে আমরা কি পড়বো বলো তো? আমাদের এর পরে পড়ার বিষয় হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, এটা সিম্পল একটা ব্যাপার, তোমরা অনেকে অলরেডি জানো। দেখো, প্রশমন বিক্রিয়া এটা কি জিনিস? এটা হচ্ছে অ্যাসিড প্লাস বেজ, এটা বিক্রিয়া করে তোমার এখানে হচ্ছে সল্ট অর্থাৎ লবণ প্লাস হচ্ছে ওয়াটার। ঠিক আছে, সল্ট আর ওয়াটার প্রডিউস করবে, এটাই হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া। এখন তুমি যদি বিভিন্ন অ্যাসিডের সাথে বিভিন্ন ক্ষার বিক্রিয়া করাও, যেমন একটা অ্যাসিড নাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করো, তাহলে তোমার কি হবে বলো তো? লবণ হবে। তাহলে লবণটা কেমনে হবে বলো তো? এই যে H প্লাস Cl মাইনাস সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল মাইনাস, তাহলে এই যে এটার সাথে সোডিয়ামের সাথে ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড হবে, প্লাস এই যে H প্লাস আর হচ্ছে কি বলো তো? OH মাইনাস মিলে হচ্ছে কি বলো তো? পানি। আরেকটা এক্সাম্পলের খাতিরে যদি লিখি, সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড প্লাস কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এটা করতে গেলে তুমি কি করবা বলো তো? এই দেখো, দেখো এই যে সালফেট আর সোডিয়াম, তাহলে কি হবে বলো তো? সোডিয়াম সালফেট। এখন বলো, সালফেটের হচ্ছে 2 মাইনাস, তাহলে এই 2 মাইনাসটা কোথায় থাকবে? 2 মাইনাসটা যে এখানে 2 চলে আসবে, আর এই সোডিয়ামের যে প্লাস 1 ছিল এটা এখানে গেছে, তার মানে এই হলো সোডিয়াম সালফেট প্লাস, প্লাস হচ্ছে তো প্লাস হচ্ছে পানি। আচ্ছা খেয়াল করো, এখন এই যে সোডিয়াম আছে 2টা, তোমার এখানে দিতে হবে 2। এবার দেখো তোমার অক্সিজেন কয়টা আছে? 4টা, 2টা 6টা, 4টা। অক্সিজেন কয়টা আছে? এই যে 4টা এখানে, আর এখানে 2টা, 6টা। এই যে 4টা, আর এখানে আছে একটা। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার এখানে দিতে হবে 2। 2 দিলে কয়টা হয়ে গেল? 6টা হয়ে গেল। এখন সালফার মিলাও, সালফার আছে একটা, সালফার আছে একটা, তারপরে কি আছে বলো তো? আর কি? আর হাইড্রোজেন আছে কয়টা? এখানে 2টা, 2 দুগুণে 4, এই যে 2 আর 2, 2 দুগুণে 4। আর এখানে হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 2টা, আর এই যে 2টা, 4টা। তাহলে আমার এভাবে করে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি করে বলতো? লবণ আর পানি উৎপন্ন করে। এখন আমাদের দৈনন্দিন জীবনে, এবং এখানে এখানে আর একটা প্লাস হবে, প্লাস হবে কি জানো? এখানে হবে প্লাস কৃষি ক্ষেত্রে। কি? কৃষি ক্ষেত্রে। তারপরে মনে করো আমাদের যে ত্বক আছে, এই ত্বক, দেখো একটু ভালো করে এই যে যে টেবিলটা আছে, টেবিলটা একটু খেয়াল করো, এই টেবিলটা বা চার্টটা একটু খেয়াল করো। এটার মধ্যে দেখো আমি কিছু অঙ্গের নাম লিখে রাখছি, তোমাদের বইয়ের মধ্যে আছে। তো পাকস্থলী, আমাদের যে পাকস্থলী আছে, এই পাকস্থলীটাতে পিএইচ এর মান থাকে কি বলতো? 1। এটা কিন্তু খুব অ্যাসিডিক, মানে কি আমি তোমাদের একটু আগে পিএইচ স্কেল যে দেখাইলাম, ওখানে কি ছিল বলতো? 1 থাকলে সেটা কি? তীব্র অ্যাসিড। তাহলে পাকস্থলী হচ্ছে তীব্র অ্যাসিডিক একটা ক্ষেত্র। ওখানে কি হয় বলতো? পাকস্থলীর যে অন্তর্গাত্র থাকে ওখান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রতিনিয়ত নিঃসৃত হয়, তাই না? আচ্ছা, এবার মানুষের ত্বক, তোমার ত্বক আমার ত্বক, এটার পিএইচ হচ্ছে 4.8 থেকে 5.5 এর মধ্যে থাকলে সেটা ঠিকঠাক। তার মানে মানুষের ত্বকও কিন্তু অম্লীয় বা অ্যাসিডিক, তাই না? এটি অ্যাসিডিক হওয়ার কারণ কি জানো? অ্যাসিডিক হওয়ার কারণ হলো তোমার এখানে যাতে বিভিন্ন জীবাণু এসে আক্রমণ না করে, মানে আক্রমণ করে তোমার ত্বককে ক্ষতিগ্রস্ত না করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে মূত্র। মূত্র হচ্ছে কি বলতো? হিসু, ইউরিন, যেটার হচ্ছে কি বলতো? পিএইচ হচ্ছে 6। তাহলে এটাও কিন্তু অ্যাসিডিক, বাট এটা কি বলতো? মৃদু।
তারপরে রক্ত, আমাদের যে রক্তের এটা কিন্তু ক্ষারীয়, দেখছো? রক্তকে আবার বাফার দ্রবণও বলা হয়, সেটা তোমরা ইন্টারমিডিয়েটে গেলে জানতে পারবে আর কি, একটু বড় হলে। তাহলে রক্তের পিএইচ হচ্ছে 7.43 থেকে 7.45, আর অগ্ন্যাশয় রস থেকে যে পাচক রসটা বের হয় সেটা হচ্ছে 8.1। এখন কথা হলো দৈনন্দিন জীবনে প্রশমন বিক্রিয়ার একটা উদাহরণ আমরা বলি। আমাদের দৈনন্দিন জীবনে কি হয় বলতো? আমরা খাবার খাই। এবার খাবার খাই, আমাদের বিভিন্ন রকম অ্যাসিডিক বিভিন্ন উপকরণ আমাদের পেটের মধ্যে যায়, তাই না? আমাদের পাকস্থলীতে যায়। তো এই পাকস্থলীর মধ্যে যখন অ্যাসিডিক উপাদানগুলো যায়, তখন কি হয় বলতো? আমাদের পাকস্থলীর মধ্যেও কিন্তু অ্যাসিড নিঃসৃত হচ্ছে। তাইলে কখনো যদি অ্যাসিডের পরিমাণটা আমাদের পেটের মধ্যে বেড়ে যায়, সেটা কিন্তু একটা ক্ষতিকর ব্যাপার, তাই না? তাহলে এই পাকস্থলীর ক্ষতিকর ব্যাপারটা যখন হয়, তখন কি হয় বলতো? আমাদের পেটের মধ্যে ব্যথা করে, যন্ত্রণা করে। আমরা সেটাকে বলি হচ্ছে অ্যাসিডিটি, তাই না? আর পেপটিক আলসার কোনটাকে বলা হয়? যখন তোমার পেটের মধ্যে ওই হাইড্রোক্লোরিকটা এসে তোমার পাকস্থলীর কোনো অংশকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে বা ছেদা করে দিচ্ছে, বা ক্ষতিগ্রস্ত বলা চলে, তাহলে এই ক্ষতিগ্রস্ত করে দিলে তখন তোমার কি হচ্ছে বলতো? তখন কি হচ্ছে? তখন তোমার পাকস্থলীটা ক্ষতিগ্রস্ত হয়ে ছিঁড়ে যাচ্ছে, সেখানে ক্ষত হচ্ছে, তাহলে তোমার সেখানে কি হচ্ছে? একটা ঘা হচ্ছে, তাই না? তো সেটাকে বলা হচ্ছে পেপটিক আলসার। অত দূরে যাব না, যদি আমাদের পেটের মধ্যে কখনো গ্যাস্ট্রিক বা কি বলে তোমাকে, এটাকে বলা হচ্ছে অ্যাসিডিটি ক্রিয়েট হয়, তখন আমাদেরকে ডাক্তাররা বিভিন্ন সময় বলে কি বলতো? অ্যান্টাসিড খাও, বা বলে হচ্ছে কি বলতো? মিল্ক অফ ম্যাগনেসিয়া খাও। তাহলে এই যে অ্যান্টাসিড বা মিল্ক অফ ম্যাগনেসিয়া, এটার উপাদান হচ্ছে এই যে দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH2, আর হচ্ছে কি বলতো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এই যে এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে আমাদের ওই অ্যান্টাসিড বা মিল্ক অফ ম্যাগনেসিয়ার উপাদান। এখন দেখো এইগুলা কেমনে হচ্ছে আমাদের পেটের মধ্যে আমাদেরকে আরাম দেয় কেন? আমরা একটু আরাম ফিল করি না যখন অ্যান্টাসিডটা খাই? আচ্ছা, তখন কিভাবে আরাম দেয় খেয়াল করো। এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, এটা হচ্ছে যে তোমার ধরো জলীয় দ্রবণ থাকে, আমাদের পেটের মধ্যে থাকে হচ্ছে হাইড্রোক্লোরিক, যেটা হচ্ছে একটা অ্যাকুয়াস সলিউশন। এটা কি করবে বলতো? এই যে আহ প্রথমত ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ বানাবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। এখন তুমি এটা জিনিস খেয়াল করো, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2 না? ম্যাগনেসিয়াম হচ্ছে কি বলতো? 2+। ম্যাগনেসিয়াম কি? 2+। তাহলে ম্যাগনেসিয়াম 2+ হওয়ার কারণে তোমার এখানে হচ্ছে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করতে হয়। তো 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করলে সেখানে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি, তার মানে আমাদের এই যে একটা প্রশমন বিক্রিয়া আমরা দেখতে পারলাম, এই প্রশমন বিক্রিয়ার ফলে আমাদের পেটের মধ্যে কি হয় বলতো? অ্যাসিডিটিটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এখন যদি আমরা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেখি, বলো তো অ্যালুমিনিয়ামের আয়নটা যে গঠন করে এটা কি 3+ না? অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে AlOH2, এটার সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবা, তাহলে এখানে কয় মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে হবে? 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে হবে, তাই না? আচ্ছা, খেয়াল করো, তাহলে এখানে আমরা কি ঘটনা দেখতে পারবো? অ্যালুমিনিয়াম AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি। একটা জিনিস খেয়াল করো, তাহলে এইখানে দেখো, এইখানে যদি তুমি হাইড্রোজেন কত হয়েছে? 2 আর 3, 5 না? হাইড্রোজেন কত হয়েছে? 2 আর 3, 2, 2 আর 2, 3 আর 2 হচ্ছে কত? 5। হাইড্রোজেন কত হয়েছে? 3 আর 2, 5। আচ্ছা, এখানে তো 2 হবে না, অ্যালুমিনিয়ামের যোজনী 3 না? তাই তো বলি যে ঝামেলা কেন লাগতেছে। এই যে 3, তাহলে হাইড্রোজেন হচ্ছে 6টা। তাহলে তোমার এখানে এখন 3 দাও, তাহলে তোমার কি হয়ে গেল বলো তো? হাইড্রোজেন মিলে গেল। তাহলে এখানে দেখো, এখানে হাইড্রোজেন কত হচ্ছে? 2 আর 2, 4। তাহলে এখানে হাইড্রোজেন তোমার 4 বানাইতে হবে, তো তুমি কি করবে? এখানে 2 দিয়ে দিবা। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া বা অ্যান্টাসিড আমরা যেগুলো খাই, সেগুলোর মধ্যে কি থাকে বলো তো? সেগুলোর মধ্যে থাকে হচ্ছে ক্ষার। এই ক্ষারটা আমাদের পেটের মধ্যে যে অ্যাসিড আছে, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে আমাদের অ্যাসিডিটিকে প্রশমিত করে, যার ফলে আমরা আরাম অনুভব করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমাদের আরেকটা বলি। যখন ওই যে বিষ পিঁপড়াগুলো আছে বা লাল পিঁপড়াগুলো যে আছে না, এই পিঁপড়ায় যখন কামড় দেয়, এই পিঁপড়ায় যখন আমাদের কামড় দেয়, তখন একটা অ্যাসিড আমাদের ত্বকের মধ্যে ঢুকে যায়। বা মৌমাছির কামড় তো শুনছো, মানে দেখছো, মানুষ মৌমাছির কামড় খাইলে অনেক যন্ত্রণা করে। তোমরা নিজেরা যদি কেউ খাও, সেই অনুভূতি আমাদেরকে একটু বর্ণনা করো কমেন্টে, ঠিক আছে? তো এটা খুবই তীব্র যন্ত্রণাময় একটা অনুভূতি। তো এই অনুভূতির কারণ হচ্ছে এটার মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে, HCOOH নামক একটা অ্যাসিড, যেটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। এই যে অ্যাসিডটা থাকে, এই অ্যাসিডটার কারণে আমাদের ত্বকের মধ্যে তখন জ্বালা পোড়ার অনুভূতি হয়। এই যে জ্বালা পোড়ার অনুভূতি হয়, এইটা দূর করার জন্য তখন আমরা কি করি বলতো? চুন চুন দেই। চুনে হচ্ছে ক্ষার। চুন কি ক্ষার না? ক্যালসিয়াম
হাইড্রোক্সাইড। তাহলে এই যে চুন দিলে তখন কি হয়, অ্যাসিড আর ক্ষারের মধ্যে যে বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়া হয়ে আমাদের ত্বকে তখন আমরা একটু আরাম অনুভব করি। প্রাথমিক চিকিৎসা হিসেবে এটা করা হয়। তাহলে এটা গেল আমাদের দৈনন্দিন জীবনে হচ্ছে তোমাদের কিসের প্রশমন বিক্রিয়ার ব্যবহার। এখন এই প্রশমন বিক্রিয়াটার পিএইচেও একটা ভূমিকা আছে, পিএইচে একটা ভূমিকা আছে কৃষিক্ষেত্রে, সেটা তোমাদেরকে একটু বলি, ভালো মতো খেয়াল করো। আমাদের যেই মাটি থাকে, হ্যাঁ, এই মাটির পিএইচ কত থাকতে হয়, 6 থেকে 8-এর মধ্যে থাকা ভালো। এখন যদি এই 6 থেকে দেখো, যদি 6 থেকে কমে যায়, আর যদি মনে করো 6 থেকে বেড়ে যায়, তাহলে 6 থেকে কমে গেলে তখন ব্যবহার করতে হয় কি বলতো, তখন ব্যবহার করতে হয় চুন। 6 থেকে মানে কমে গেলে তখন কি ব্যবহার করতে হয়, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করতে হয়। আর যদি 6 থেকে বেড়ে যায় তখন বিভিন্ন ধরো অ্যামোনিয়াম সালফেট, NH4SO4, আচ্ছা, অ্যামোনিয়াম ফসফেট, এই যে এটা সালফেটের হচ্ছে 2, সো এই 2টা এখানে চলে আসবে, অ্যামোনিয়াম ফসফেট। আরেকটা তোমাদের ব্যবহার করতে হয় হচ্ছে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে হয় আর অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করতে হয়। এই যে তাহলে ফসফেট PO4, ফসফেটের যোজনী কত, 3। তাহলে এই দেখো অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করতে হয়। তাহলে কৃষিক্ষেত্রে যদি পিএইচ এর ব্যবহারটা কখনো পরীক্ষায় আসে, কৃষিক্ষেত্রে পিএইচ এর ব্যবহার, তখন তোমরা কি করবা বলো তো, বলবা যে মাটির পিএইচ 6 থেকে 8-এর মধ্যে থাকা ভালো। যদি কখনো 6-এর নিচে চলে আসে তখন আমাদের যে উদ্ভিদগুলো আমরা চাষ করছি এগুলো ক্ষতিগ্রস্ত হয়, কিংবা 8-এর বেশি যদি চলে যায়, তখন আমাদের কৃষিক্ষেত্রে উৎপাদন কমে যায়। তাহলে এইটা সলভ করার জন্য যখন 6-এর নিচে নেমে যাবে তখন আমরা ব্যবহার করব ক্যালসিয়াম অক্সাইড, আর যখন 8-এর উপরে চলে যাবে তখন আমরা ব্যবহার করব কি বলতো, তখন আমরা ব্যবহার করব অ্যামোনিয়াম ফসফেট কিংবা অ্যামোনিয়াম সালফেট, এগুলো আমরা ব্যবহার করব। তারপর আমরা আসি এবার হচ্ছে তোমাদের যে প্রসাধনীগুলো ব্যবহার করো, স্পেশালি মেয়েরা তোমরা অনেক প্রসাধনী ব্যবহার করো এবং তোমাদের এতে কি হয় বলতো, অনেক সময় স্কিনে র্যাশ ট্যাশ দেখা যায় বা বিভিন্ন হচ্ছে পিম্পলস গুলো উঠে যায়। এটার কারণ কি জানো, তোমরা সঠিক প্রসাধনীটা ব্যবহার করো না, সঠিক কসমেটিক্সটা ব্যবহার করো না। তাহলে সঠিক কসমেটিক্স কেমন হবে, সঠিক কসমেটিক্সটা হবে তোমার ত্বকের যে পিএইচ, ত্বকের পিএইচ কত বলতো, ত্বকের পিএইচ হচ্ছে 4.8 থেকে 5.5, 4.8 থেকে 5.5 এর মধ্যে। এখন তোমার যদি কোনো কসমেটিক্স ব্যবহার করতে হয় তাহলে এই পিএইচ এর মধ্যে থেকেই ব্যবহার করতে হবে, নাহলে কি হবে বলতো, ত্বকের ক্ষতি হবে। তো এইটা ছিল আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। আরেকটা বিষয় আমাদের আলোচনা করব আমি বলছি, সেটা হচ্ছে কি বলতো, লবণ। এই লবণগুলা 2 রকমের হয়, লবণের 2টি অংশ থাকে, একটা হচ্ছে অম্লীয়মূলক আর একটা হচ্ছে ক্ষারীয়মূলক। দেখো লবণ, এই লবণের 2টা অংশ থাকবে, একটা হচ্ছে অম্লীয়মূলক আর একটা হচ্ছে ক্ষারীয়মূলক। তো খেয়াল করো, তাহলে আমি 2-3টা লবণ লিখি, দেখো 2-3টা লবণ যদি লিখি, ধরো ফেরিক ক্লোরাইড লিখলাম, তারপর আমি লিখলাম ধরো হচ্ছে জিঙ্ক নাইট্রেট NO3, জিঙ্কের 2, এই যে। আর যদি লিখি হচ্ছে ধরো সোডিয়াম সালফেট, ধরো NaSO4, এই যে 2 এখানে দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এইগুলা লিখলাম। এখন দেখো এই লবণ থেকে যে ধনাত্মকটা, যেমন এই যে এখান থেকে তুমি আয়নটা কি পাবা বলতো, এখান থেকে আয়নটা পাচ্ছ হচ্ছে Fe3+, এখান থেকে আয়নটা কি পাচ্ছ বলতো, Zn2+, এখান থেকে আয়নটা পাচ্ছ হচ্ছে সোডিয়াম আয়ন। তাহলে এই যে তোমরা যে আয়নগুলো পাচ্ছ, দেখো লবণ থেকে যে লবণ থেকে পাচ্ছ হচ্ছে ধনাত্মক আয়ন, এই যে এই ধনাত্মক আয়ন যেটা পাচ্ছ এটাকে বলা হবে কি বলতো, ক্ষারীয়মূলক। আর এখান থেকে যে ঋণাত্মক পাচ্ছ, ঋণাত্মকগুলা কি পাচ্ছ বলতো, ঋণাত্মকগুলো এই যে এখান থেকে পাচ্ছ হচ্ছে কি বলতো, Cl- ক্লোরাইড, এখান থেকে পাচ্ছ NO3-, এখান থেকে পাচ্ছ হচ্ছে কি বলতো SO4 2-। তাহলে লবণ থেকে যখন তুমি পাচ্ছ হচ্ছে ঋণাত্মক
আয়ন, তখন সেটাকে বলা হচ্ছে কি বলতো? অম্লীয় অম্লীয় মূলক। তাহলে অম্লীয় মূলক আর ক্ষারীয় মূলকটা আমরা বুঝতে পারলাম। কখনো যদি তোমাদের প্রশ্ন আসে যে এখান থেকে অম্লীয় মূলক কোনটা, ক্ষারীয় মূলক কোনটা, তখন কিন্তু অ্যান্সার করতে পারতে হবে। আচ্ছা, তাহলে দেখো, আহ, আচ্ছা, এই তো ছিল আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়, তাই না? তাহলে আমরা আজকে লেকচার 4-এ এটুকুই রেখেছি। আমরা পরবর্তী ক্লাসে আমাদের কি বাকি আছে বলো তো? অ্যাসিড বৃষ্টি, তারপরে হচ্ছে তোমার পানির ক্ষরতা, তারপর পানি দূষণ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, এই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। আল্লাহ হাফেজ।